আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় 7 মাস পেরিয়ে গেল। এই 7 মাসে এমন কিছু আমরা নতুন নতুন ঘটনা দেখতেছি যা নতুনত্বের ক্ষেত্রে হয়তো আমাদের সৌভাগ্য যে আমরা এরকম ঘটনা দেখছি যা কোনোদিন আগে দেখি নাই, অথবা দুর্ভাগ্য। কোনটা যে কি যে নিরূপণ করা বড় কঠিন। তবে আমরা জাতীয় জীবনের কথা চিন্তা করি তাহলে নিশ্চিত সেটা দুর্ভাগ্য। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটা অন্যতম অভিযোগ যে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার। এটা শুধু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ নয়। যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন এখন ছাত্র সমন্বয়করা, অর্থাৎ যাদের কথায় সরকার উঠে বসে, সরকার পরিচালিত হয়, তাদের কথা যে একটা স্বৈরাচারকে সরানোর অর্থ আরেকটা স্বৈরাচারকে নিয়ে আসা নয়। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপিকে একই মানদণ্ডে তারা বিচার করেছে। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, একই অভিযোগের তকমা লাগিয়ে দিল বিএনপির গায়ে। কিন্তু এই 7 মাসে এমন কিছু ঘটনা আমরা দেখতেছি যা অতীতে, অর্থাৎ বাংলাদেশের জন্মাবধি এই 53 বছরে আমরা দেখি নাই। তার মধ্যে অন্যতম এই সদ্য যে ঘটনাটা দেখলাম, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার। গত শনিবারে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল, যার নাম জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষিপ্ত নাম এনসিপি, যার আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। তিনি 7 মাস ধরে মন্ত্রী পদমর্যাদায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু তিনি এখন নাগরিক পার্টির আহ্বায়ক হবেন, নেতা হবেন বলেই জনগণ বুঝে নিতে পারে যে সরকার এ দল খুলতেছে, যাকে আমরা কিংস পার্টি বলে থাকি। এই জনগণকে আইওয়াশ করার জন্যই তিনি পদত্যাগ করলেন। কিন্তু সত্যের ঢোল তো আবার এমনি এমনি বাজে। এটা যে সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতা হয়েছে, সরকারি ক্ষমতা বলে হয়েছে, সরকারি অর্থায়নে হয়েছে, যার প্রমাণ পাওয়া গেছে এই যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, যিনি অত্যন্ত বেশি কথাবার্তা বলতে পছন্দ করেন। কোন কথাবার্তা? পার্সিয়াল, একপাক্ষিক। সেটা ন্যায় বলে, অন্যায় বলে, সত্য মিথ্যা সব কিছু গোজামিল দিয়ে এতই কথা বেশি বলে, কথা বলতে বলতে একসময় প্রকাশ করে ফেলছে। সেটা হচ্ছে ওই শনিবারে সারা দেশ থেকে সহস্রাধিক হয়তো বা গাড়ি গেছে, লোকজন তারা নিয়ে গেছে একটা জাঁকজমকপূর্ণ, আড়ম্বরপূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে এই নাগরিক পার্টি নামে একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের জন্য। ঠিক তেমনই পিরোজপুর জেলা থেকেও গাড়ি এসেছে। এইখানে একটা ঘটনা ঘটেছে যেটা একেবারে প্রমাণ মেলে যে সরকারের উদ্যোগেই, সরকারের ক্ষমতা বলে, সরকারের অর্থায়নে, সরকারের পৃষ্ঠপোষকতাই এই পার্টিটার
আত্মপ্রকাশ বা জন্ম। সেই দিন একটা ঘটনা লিক হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে যে এই এনসিপি পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আসার জন্য পিরোজপুর জেলা থেকে পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয় তথা ডিসি মহোদয় 5টি গাড়ি রিকুইজিশন করেছে। আসলে রিকুইজিশনটা কি? রিকুইজিশনটা হচ্ছে, এটা একটু জানা দরকার, তাছাড়া জনগণ তো স্পষ্ট হবে না। রিকুইজিশনটা হচ্ছে জনস্বার্থে ও সরকারি স্বার্থে যদি মহানগর হয় তাহলে পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে হলে ডিসি মহোদয়ের লিখিত, স্বাক্ষরিত এবং সিলমোহরযুক্ত আদেশে যানবাহন আটক করা, এটা হচ্ছে রিকুইজিশন, যানবাহন রিকুইজিশন। জেলা প্রশাসক সে এই ছাত্র সমন্বয়কদের জন্য অথবা এনসিপি পার্টি আত্মপ্রকাশ ঘটার জন্য যে লোকের দরকার, সে গাড়িগুলো রিকুইজিশন করে সে গাড়িতে লোক পাঠানো হয়েছে। এটা একটা ঘটনা লিক হয়েছে, প্রকাশ হয়েছে বলে আমরা জানতে পারলাম। এরকম কতগুলো অপ্রকাশিত অবস্থায় আছে তা বা কে জানে। এই ক্ষেত্রে যখন লিক হয়ে গেল তখন এই প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, একে তো সামগ্রিক মূল্যায়নে বলা যেতে পারে ইনি একজন জ্ঞান পাপী। ইনি বেশি কথা বলেন, বলতে গিয়ে প্রতিক্রিয়া বলতে গিয়ে বললেন যে সেখানকার ডিসি সাহেব কোনো তেল খরচ দেননি বা পেট্রোল দেননি। সেটা দিক আর না দিক, এদের জন্য গাড়ি রিকুইজিশন হবে কেন? এবং ডিসি মহোদয় স্বীকার করেছেন যে তারা আমার কাছে একটা লিখিত অনুরোধপত্র পাঠিয়েছিল। তাই যদি হয় যে কালকে যদি বিএনপি জনসভা করে, কোনো ডিসিকে যদি অনুরোধপত্র পাঠায় গাড়ি চেয়ে, গাড়ি রিকুইজিশন করে, ডিসি সাহেবরা দেবেন কোনো দলীয় প্রোগ্রামে? দেবেন না। এবং এই ধরনের ইতিহাস কিংবা সংস্কৃতি কোনো দিনও দেখা যায়নি। বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতায় এসেছে, কিন্তু সরকারিভাবে গাড়ি রিকুইজিশন করে দলীয় প্রোগ্রামের জন্য গাড়ি দেওয়া এই প্রথম। তাহলে আর কি বুঝতে বাকি থাকে যে সরকার কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করে একটি রাজনৈতিক দলের জন্য কাজ করে যাচ্ছে? এরাই নাকি আবার সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, এটা এরাই আবার আওয়ামী লীগকে স্বৈরাচার বলতেছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারকারী বলতেছে, বিএনপিকে স্বৈরাচার বলতেছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারকারী বলতেছে। শুধু বিএনপি, আওয়ামী লীগ নয়, অতীতের যত রাজনৈতিক দল আছে এরা নাকি পরিষ্কার। অথচ কীভাবে তাদের রাজনৈতিক দল ওপেন করতেছে, খুলতেছে ডিসি মহোদয়দেরকে ব্যবহার করে, এই ইতিহাস খুঁজে পাওয়া যাবে না কোনো দল। আর এরা কোন শক্তিশালী? যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে কোনো ইঙ্গিত না থাকে, আমি কথাই বলি, এবার শফিকুল আলমের কথা বলি, প্রেস সচিব, গভর্নমেন্টের কোনো যদি ওখানে ইঙ্গিত না থাকে অথবা গভর্নমেন্টের যদি কোনো নির্দেশনা না থাকে, তাহলে ওই জেলা পর্যায়ের সমন্বয়করা কোন ক্ষমতাশীল ব্যক্তি হলো যে যারা একটা ডিসি সাহেবের কাছে একটা আবেদন দিলেন অথবা লিখিত কিছু একটা অনুরোধ করলেন,
আর ডি সাহেব দিতে বাধ্য হয়ে গেলেন। এরা কি দলীয়ভাবে, রাজনৈতিকভাবে কিংবা সাংগঠনিকভাবে বিএনপি আওয়ামী লীগের চাইতে শক্তিশালী? এদের শক্তির উৎসটা কোথায় সেটা জনগণ আমরা ভালো করেই জানি। এদের শক্তির উৎস একমাত্র রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে এই সেন্ট্রাল গভর্নমেন্ট বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে ছাত্রদেরকে বুঝিয়ে তারা আন্দোলন করলো। আর এই কোন বৈষম্য শুরু করেছে? এবং তারা শুরু থেকে তো বৈষম্য, মব জাস্টিস, মব কিলিং, আইনের শাসন, আইনের দুঃশাসন, এগুলো আমি বাদিয়ে দিলাম। তারা যে রাজনৈতিক দলটা খুলতেছে সেখানেও বৈষম্য দিবে। কালকে ওই এনসিপি বাদ দিয়ে অন্যান্য দলগুলো যদি ঢাকায় কোনো জনসভা করে বা কোনো সভা করে, সমাবেশ করে, তারাও যদি ডিসির কাছে গাড়ি রিকুইজিশনের আবেদন করে, ডিসি সাহেবরা দেবেন। অথচ এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য মাহফুজ শফিকুল আলম বলছেন যে ওখানে কোনো গাড়ির তেলের দাম দেওয়া হয়নি বা পেট্রোল দেওয়া হয়নি। অর্থাৎ ডি সাহেব যেটা করেছেন সেটা সঠিক, রিকুইজিশন সঠিক, এটাকে প্রমাণ করে দেওয়া হলো। বাহ! এই হচ্ছে শফিকুল আলম, আর এই হচ্ছে ইউনূস, আর এই হচ্ছে ছাত্র সংগঠন। তাহলে এরা কত বড় বেঈমান মুনাফেক যে বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে তারা ওই ১,৫০০ লোকের আত্মত্যাগের মাধ্যমে গভর্নমেন্ট ফর্ম করে তারা প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে অতীতের যে কোনো সময়ের চাইতে বৈষম্য আরও বেশি প্রকট হয়ে গেছে, প্রকট করে তুলেছে। এরা কোন মুখে বলবে যে ওই গণ অভ্যুত্থান, কোন মুখে গণ অভ্যুত্থান নামটা নিবে এরা? তারা শহীদদের সঙ্গে, ৫ জুলাই বিপ্লবের শহীদদের সঙ্গে যদি বেইমানি করে থাকে, এরাই করছে, এটা পরিষ্কার। কারণ সেদিন এই কমিটমেন্ট ছিল না। কারণ যেখানে বৈষম্য রাখবে না এদের এটা কমিটমেন্ট, আর এখন বৈষম্য প্রকট হয়ে গেছে এই কয়েকজন মিলে। তাহলে এই গণ অভ্যুত্থানে যাদেরকে অংশগ্রহণ করিয়েছে এরা, তারা ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে এবং তাদের অশুভ উদ্দেশ্য চরিতার্থ করার অভিপ্রায়ে এরা আন্দোলনে অংশগ্রহণ করতে ছাত্র জনতাকে অনুপ্রাণিত করেছিল, করে আজ তাদের কথা ভুলে গেছে তারা। এরা কয়েকজন, ওই এনজিও মার্কা গভর্নমেন্টের কয়েকজন, আর কয়েকজন ছাত্র সমন্বয়ক নাম হয়েছে, যারা কিছুদিন পূর্বে চায়ের দোকানে বাকি দিতে পারতো না, জনসভাকে মাইক ভাড়া করতো, তার ভাড়া দিতে পারতো না, চাঁদা তুলে বেড়াতো। এখন তারা কোটি টাকার গাড়িতে উঠে, তাদের হেলিকপ্টার লাগে বিভিন্ন জায়গায় যেতে, এবং এই অর্থগুলো যে কোথায় পাচ্ছে সেটা আমি বাদিয়ে দিলাম, সেটা হয়তো আমরা দেখতে পাবো না। কিন্তু যেটা লিক হলো, ওই পিরোজপুর জেলা প্রশাসক কর্তৃক গাড়ি ৫টা রিকুইজিশন করা, এই এনসিপি পার্টির আত্মপ্রকাশের লোক জমায়েতের জন্য, লোক নিয়ে আসার জন্য। তাহলে তো ভাতের হাঁড়ি সব ভাত টিপে দেখা লাগে না, ২-১টা দেখলে তো বোঝা যায় যে ভাত হয়েছে কিনা। এখান থেকে লিক হয়ে গেছে বলে আমরা বুঝতে পারছি, লিক হয়নি। তাহলে এরকম প্রত্যেকটা জেলায় এই কাণ্ড ঘটেছে এদের। এর পরেও কি দেশের রাজনৈতিক দলগুলো তাদের চেতনার
জাগ্রত হচ্ছে না, এরা এতটাই প্যারালাইজড হয়ে গেছে যে তারা প্রতিবাদও করতে পারছে না। এরা কোন অশুভ উদ্দেশ্যে আছে যে এ কয়েকজন, এ 90% লোকের যারা প্রতিনিধিত্ব করছে, এই 90% লোকের প্রতিনিধিরা ওই 8-10% লোকের কাছে জিম্মি হয়ে আছে। কি পরিচয় দেবেন আপনারা যে আপনার দেশের রাজনীতিক? অতএব দেশ যে অভিশাপের মহাসড়কে এখন বেগবান, একে রোধ করতে গেলে সকল রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে, নিজ নিজ অবস্থান থেকে এর প্রতিবাদ করতে হবে। এই অভিশাপের মহাসড়কে যে দেশ চলছে, এই গতিটা রোধ করতে হবে, থামাতে হবে, যে দেশকে একটা সুন্দর, সঠিক এবং গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠিত করতে হবে। তাছাড়া আর এদের অভিশাপ থেকে দেশ বাঁচবে না। দেশ দিন দিন একদম ওই অন্ধকার তিমিরেই থেকে যাবে বা ওই দিকেই ধাবিত হবে। কাজে দেশবাসীকে এখন সচেতন হন। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে গতিতে দেশ চলছে, এই গতি রোধ করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিবাদ করুন এবং একটি আন্দোলন, প্রয়োজনে আন্দোলন গড়ে তুলুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।